তো এটা সত্যি ভূতের ঘটনা বলি। যারা আপনারা আমাকে আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক অভিজ্ঞতার কথা ডিএম করে ইনস্টাগ্রাম বা ফেসবুকে জানাচ্ছেন, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আমাদের আজকে প্রথম যে ঘটনাটা পাঠিয়েছে তার নাম রিতম। 2021 সালে ঘটে এই ঘটনাটা। 2021 সালে রিতম আর রিতমের পাড়ার কিছু বন্ধুরা মিলে ঠিক করে ঋষভে ঘুরতে যাবে। পৌঁছানোর দিন ওদের ঠিক ছিল এনজিপি থেকে ওরা একটা গাড়ি বুক করে ঋষভ অবধি যাবে, কিন্তু ওদের সঙ্গে একটা বন্ধু ছিল যে কলকাতা থেকে ড্রাইভ করে ওদের সঙ্গে আসতো। তো তার দেরি হয়ে যাওয়ায় ওদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যায়। যাওয়ার পথে এই যে বন্ধুটা গাড়ি নিয়ে আসছিল, তার গাড়ির টায়ার রাস্তার মধ্যে পাংচার হয়ে যায়। তো ঠিক হয় যে বাকি যারা আছে তারা সবাই যে গাড়িটা বুক করা হয়েছে তাতে করে হোটেলে চলে যাবে। রিতমের আরেকটা বন্ধু আর যার গাড়ির টায়ার এভাবে পাংচার হয়েছে, তারা তিনজন ওখানে থেকে যাবে। সমস্ত কিছু গাড়ির টায়ার মেরামত করে সবকিছু করে ওদের হোটেলে ফিরতে আরো 1 ঘন্টা লেট হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে বলে রাখা ভালো, ওরা ঘুরতে গেছিল টোটাল 11 জন, যাদের মধ্যে 5 জন কাপল ছিল আর ও একা ব্যাচেলার। হোটেলে রুম নেওয়া হয় টোটাল 6টা। নিচের 3টে রুমে 3টা কাপল থাকবে, ওপরের 2টো রুমে আর 2টো কাপল থাকবে, আর একটা রুম সেখানে ও একা থাকবে। এবারে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিল, ওদের সবার খিদে পেয়ে যায়, যে কারণে ওরা নুডলস অর্ডার করে। আর ওদের মধ্যে একজনের ওয়াইফ ছিল, তার একটু বেশি খিদে পেয়ে গেছিল, যে কারণে সে তড়িঘড়ি করে ওই নুডলসটা অর্ডার করতে বলেছিল। বাকি যারা ছিল তাদের মধ্যে থেকেই ও শুনতে পায় যে ওই নুডলসটা অর্ডার করেছিল সে যেন একটু বেশি গোগ্রাসে ওই নুডলসটা খাচ্ছে। আর এই খাওয়াটা দেখে ওদের মধ্যে যে 3জন বাচ্চা গেছিল, সেই 3জন বাচ্চা একটু ভয় পেয়ে যায়। এবার ওদের ট্রিপে যারা যারা গেছিল তাদের মধ্যে ও একা ছিল ব্যাচেলার। তো ওর ঘরেই পুরো আড্ডাটা বসে। এবার যখন এই আড্ডাটা বসে তখন অনেক দিন পরে ওরা সবাই মিলে বসেছে একসাথে আড্ডা মারতে। ঘড়িতে কটা বাজে ওরা কিন্তু কেউ তখনও নোটিস করেনি। যারা নিচের রুমে ছিল তারা যখন অনেকটা রাত হয়ে গেছে, তাদের বাচ্চাদেরকে নিয়ে নিচে চলে আসে শোয়ার জন্য। আর ওপরের রুমে যে দুটো কাপল ছিল তারা ডিসাইড করে ওর সাথে এই শীতের ওয়েদার, একটা কুয়াশা আমেজ, এই সমস্ত কিছু মিলিয়ে যে একটা দুর্দান্ত ব্যাপার তৈরি হয়েছে, সেই জিনিসটা উপভোগ করার জন্য ওপরের কমন করিডোরে বসার প্ল্যান করে। সন্ধেবেলায় ওর যে বন্ধুর ওয়াইফ নুডলস অর্ডার করেছিল, সে বলে যে অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়া দরকার। তো ওরা আসর গুটিয়ে ফেলে নিজের ঘরে নিজেদের মতো শুয়ে পড়ে। রাত এক্স্যাক্টলি 2টো বাজে। ওর ঘরের দরজায় হঠাৎ কেউ যেন নক করছে, ও শুনতে পায়। ও ঘুম থেকে উঠে পড়ে, দেখে ওর এক বন্ধু এসে ওকে ডাকছে। জানা যায় যিনি ওই নুডলস অর্ডার করেছিলেন তার যেন কেমন একটা শরীর খারাপ লাগছে, তাই ওকে আসতে বলে ওই বন্ধুটা। ও যায়, তার সাথে পাশের ঘরে যে কাপলটা ছিল তাদেরকেও ও ডেকে ওই ঘরে যায়। ঘরের মধ্যে ঢুকেই ও বুঝতে পারে সাংঘাতিক কিছু একটা ঘটছে। যে খাটটা ছিল ওই ঘরের মধ্যে, সেই খাটের একটা কোণায় উনি বসে হাসছেন, আর তার সাথে ওরা যে মুহূর্তে ঢুকেছে উনি ওদেরকে জিজ্ঞাসা করেন যে ওরা লুচি মাংস এনেছে কিনা। তো ব্যাপারটায় ওরা কিন্তু প্রথমে পাত্তা দেয়নি, ভেবেছে হয়তো ইয়ার্কি মারছে, মশকরা করছে, একদম ব্যাপারটাকে সিরিয়াসলি নেয়নি। যখন উনি দেখেন যে ওরা কেউ ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নিচ্ছেন না, উনি তখন প্রচণ্ড রেগে যান, খাট থেকে নামেন, ওই খাটটাকে নিজের হাতে ওপরে তুলে ধরেন। এই জিনিসটা দেখে ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে ওনার মধ্যে এত গায়ের জোর এলো কেমন করে। ওরা যখন ওনাকে শান্ত হতে বলে, উনি কোনোভাবেই শান্ত হন না। অদ্ভুতভাবে ওনার গলা দিয়ে 2টো ভয়েস একসাথে বেরোতে আরম্ভ করে। একটা ওই বন্ধুর ওই ওয়াইফের নিজের গলা, তার সাথে আর একটা গলা বেরোচ্ছে। তো ওরা বুঝতে পারে এখানে ব্যাপারটা কিন্তু ওদের ক্ষমতার বাইরে বেরিয়ে যাচ্ছে। ওরা কনস্ট্যান্ট ওনাকে শান্ত হতে বলে। উনি কোনোভাবে শান্ত তো হনই না, তার বদলে ওনার মধ্যে যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটা ওদেরকে বলে ওকে আর যার মধ্যে ঢুকেছে সেই বন্ধুর ওয়াইফকে যেন ওরা সবাই একা ছেড়ে দেয়। যদি একা ছেড়ে না দেয় তাহলে ওদের সবাইকে ওই রাতেই ও মেরে ফেলবে। ওরা আরও একটা জিনিস নোটিস করে, উনি কিন্তু আর বাংলায় কথা বলছেন না, পাহাড়ি মানে ওখানকার যে আঞ্চলিক ভাষা সেই ভাষায় কথা বলছেন। ওরা বাকি বন্ধুদেরকেও ডেকে আনে, তার সাথে যে হোটেলে উঠেছিল ওরা সেখানকার স্টাফ যারা আছে তাদের সবাইকে ডেকে আনে। তারা সবাই ওখানে উপস্থিত হয়।
প্রায় 2 ঘন্টা ধরে গালাগালি, চিৎকার চেঁচামেচি, সমস্ত জিনিসপত্র ছোঁড়া, পাহাড়ি ভাষায় একটানা কথা বলে যাওয়া, এই সমস্ত কিছু চলতেই থাকে। এবার ওদের হোটেলের যে স্টাফরা ছিল তাদের মধ্যে একজন ওই হোটেলের ওখানে যে ঠাকুর ছিল সেই ঠাকুরের ওখানে যে ঘট রাখা আছে সেই ঘটের জল নিয়ে আসে খানিকটা। ও সেই ঘটের জল নিয়ে ওনার ওপর ছিটিয়ে দেয়। যে মুহূর্তে ছিটিয়েছে হিতে হয়ে যায় বিপরীত। উনি প্রচণ্ড রেগে যান, রীতিমতো ওকে তেড়ে মারতে আসেন। আর এবার উনি যার ওয়াইফ সে কি করে, হনুমান চল্লিশা পাঠ করা শুরু করে। যে মুহূর্তে হনুমান চল্লিশা পাঠ করা শুরু করেছে সাথে সাথে উনি ওর ওই বন্ধুটাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর মনে পড়ে ওদের যে ওদের পাড়ায় এমন একজন আছেন যিনি ঝাড়ফুঁক বা এই ধরনের জিনিসপত্র করেন। তাকে ফোন করা হয়। ওভার দ্য ফোন উনি বলেন একটা কাজ করতে হবে, আর ও যেহেতু ওদের সবার মধ্যে একা ব্যাচেলার তাই ওকেই এই কাজটা করতে হবে। যার ওপর এই ভরটা হয়েছে তার মাথার চুল খানিকটা কাঁচি দিয়ে কেটে দিতে হবে। সেই চুলটা হোটেলের বাইরে গিয়ে ফেলতে হবে। আর এই গোটা প্রসেসটায় একটানা ঠাকুরের নাম করে যেতে হবে। এই একটা উপায়ে যদি কোনোভাবে কিছু ঠিক করা যায়। রিতম অনেকটা সাহস জোগাড় করে ওনার দিকে এগিয়ে যায়। যে মুহূর্তে ও এগিয়ে গেছে উনি রিতমের কাছে এসে রিতমের গায়ের গন্ধ শোকা শুরু করেন। তার সাথে একটা কথা বলা শুরু করেন, তুই আমাকে এখান থেকে নিয়ে পালিয়ে চল। ও সুযোগ বুঝে ঝপ করে চুলটা কেটে দেয়। যে মুহূর্তে ও চুলটা কেটেছে সাথে সাথে উনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। যেই উনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন ও সাথে সাথে ওই চুল নিয়ে হোটেলের বাইরে বেরোনোর জন্য ও এগোচ্ছে, দুটো বন্ধুর সাথে ধাক্কা লাগে। ও যা হোক করে সামলে নেয়, ওর বন্ধু দুটোও যা হোক করে সামলে নেয়। ও বাইরে এসে যখন চুলটা ফেলেছে ও তারপরে অজ্ঞান হয়ে যায়। আর তার সাথে ওর যে বন্ধু দুটোর সাথে ধাক্কা লেগেছিল আসার সময় তারাও অজ্ঞান হয়ে যায়। হোটেলের স্টাফ আর বাকি যে সমস্ত বন্ধুরা এই ঘটনায় এফেক্টেড ছিল না তারা সবাই মিলে ওদেরকে একটা রুমে নিয়ে আসে। আর পরের দিন সকাল 11টা বাজতেই ওরা হোটেল চেক আউট করে তৎকালের টিকিট কেটে কলকাতায় ফিরে আসে। কলকাতায় ফেরার পরে যিনি পজেসড হয়েছিলেন তিনি ভীষণভাবে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন। তো ওরা একটা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করে। সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে ওরা জানতে পারে যে উনি ওই মুহূর্তে যে সময় এই পজেশনের ঘটনাটা চলছিল ওই সময় উনি একসাথে দুজন মানুষের সাথে লড়াই করছিলেন ইন্টারনালি। তাদের মধ্যে একজন ছিল পুরুষ যে ঋষভের রাস্তায় সুইসাইড করে কিংবা কোনোভাবে মারা যায়, আর তার সাথে আরেকজন ছিল মহিলা যাকে আজ থেকে 15 বছর আগে ওই রুমে মৃত অবস্থায় পাওয়া গেছিল। এবার ওরা বেশ কিছুদিন পরে আবার ঋষভে যায় ওই হোটেলের মালিকের সাথে কথা বলতে। সেখানে গিয়ে ওরা জানতে পারে উনি একজন বাঙালি মহিলা ছিলেন এবং 15 বছর আগে ওনাকে ওই হোটেল রুমে মৃত অবস্থায় পাওয়া গেছিল। আর যেদিনকে ওনাকে মৃত অবস্থায় পাওয়া যায় হোটেলের ওই রুমের মধ্যে সেই দিন সকালবেলায় ওনার হাজব্যান্ড হোটেল থেকে বেরিয়ে গেছিল। পরে ওনাকে পাওয়া যায় রাস্তায় মৃত অবস্থায়। এবার উনি সুইসাইড করেছিলেন নাকি অন্য কোনো ব্যাপার সে নিয়ে কিন্তু ওরা কিচ্ছু জানে না। ওরা এর সাথে এটাও জানে না যিনি মারা গিয়েছিলেন ওই ঘরের মধ্যে ওই মহিলা তাকে খুন করা হয়েছিল নাকি অন্য কোনো ব্যাপার ছিল। ওনার যে হাজবেন্ড ছিলেন তিনি কি খুন করে ওখান থেকে চলে গেছিলেন না অন্য কোনো কিছু, এই সমস্ত কিছু ইনফরমেশনই ওদের কাছে আজও অজানা। রিতমের ওই বন্ধুর ওয়াইফ এই মুহূর্তে সুস্থ আছেন, ভালো আছেন, কিন্তু ওরা যখন পরবর্তীকালে গল্পের ছলে এই ঘটনাটা বলতে গেছে ওনার ওই মুহূর্তে নুডলস খাওয়ার সময় থেকে শুরু করে গোটা রাত্রিবেলা কি কি ঘটেছে ওনার আর কিচ্ছু মনে নেই। তো ভাই কেমন লাগলো বলো এই পুরো ঘটনাটা, প্লিজ কমেন্ট করে জানাও। আমাদের দ্বিতীয় ঘটনাটা যে পাঠিয়েছে সে কিন্তু থাকে বাংলাদেশে, আর তার নাম সাদিয়া সায়েদ শোভা বৃষ্টি। তো তখন ও আর ওর বন্ধুরা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে। এবার যেহেতু ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য ওদেরকে ঢাকা আসতে হয়েছিল তাই ওদের পরিবার থেকে দূরে থাকতে হয়। ওরা ঢাকাতেই একটা জায়গায় ভাড়া নিয়ে থাকা শুরু করে। আর এই ঘটনাটা ঘটে 2026-এর ফেব্রুয়ারি মাসে। তো ওরা কিন্তু প্রথমে কলেজের হোস্টেলেই থাকতো। এবার হোস্টেলের টাকাটা একটু বেশি, আর তার সাথে ওদের যে খাবারটা খেতে দেওয়া হচ্ছিল তার মানটাও খুব একটা ভালো না।
তো ওরা ডিসাইড করে যে কোনো একটা জায়গায় যদি কম টাকায় ভাড়া পাওয়া যায়, কিন্তু ঢাকাতে কম টাকায় তো ভাড়া পাওয়া যাওয়া মুশকিল। তা সত্ত্বেও ওরা খুঁজে থাকে। তারপরে ওরা আলটিমেটলি একটা জায়গা পায় যেখানে 2টো রুম আছে, আর তার সাথে ভাড়াটাও কম। ওরা ফেব্রুয়ারি মাসেই ওইখানে উঠে যায়। তো নতুন জায়গায় সমস্ত কিছু গুছিয়ে নিতে নিতেই চলে আসে রোজার সময়। ওদের সামনে পরীক্ষাও ছিল, তাই ওরা একটু বেশি রাত জেগে পড়াশোনাও করত। তো এমনই একদিন ওর একটা ফ্রেন্ড সোফিয়া ও রাত জেগে পড়াশোনা করছিল। পরের দিন সকালবেলায় পরীক্ষা। তো ও ডিসাইড করে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, সেহেরির পরে ও ঘুমিয়ে নেবে। যারা জানো না সেহেরি মানে কি, এটা হলো সূর্যোদয়ের আগে ওরা যে খাবারটা খায় সেই খাবারটাকে বলা হয় সেহেরি। তো বেশ খানিকক্ষণ পড়াশোনা করার পর ও এবার ওয়াশরুমে উঠেছে। যখন ওয়াশরুমে গেছে, ওর হঠাৎ করেই মনে হলো ওদের যে ডাউন ছাদটা ছিল, যেটাকে আমরা ইন্ডিয়ানরা বাঙ্ক বলি, সেখানে যে দরজাটা ছিল সেটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। এবার সোফিয়ার একটা অভ্যেস ছিল কানে হেডফোন লাগিয়েও ম্যাথ করত। ও সেদিনকে ম্যাথ প্র্যাকটিসই করছিল। তো ও ভাবে হয়তো কানের মধ্যে হেডফোন ঢুকিয়ে রেখেছিলাম বলে একটা আওয়াজ পেলাম, কিন্তু ভয়ও কিন্তু পেয়েছিল। মানে ইউজুয়ালি ওই দরজাটা বন্ধই থাকে, কিন্তু ওর যাওয়ার সময় মনে হয়েছিল ওই দরজাটা খোলা ছিল, আর হঠাৎ করেই ও ওইখানে যাওয়ার সাথে সাথেই কেউ যেন দরজাটা টেনে বন্ধ করে দিল। সোফিয়া কিন্তু এই ঘটনাটার কথা ওদেরকে জানিয়েছিল, কিন্তু ওরা ব্যাপারটায় কোনো রকম পাত্তা দেয়নি। এরপরে বেশ কিছুদিন কেটে গেছে। প্রায় 10-15 দিন পরে ওদেরই একজন বন্ধুর জন্মদিন ছিল। তো ওরা বেশ কিছু বন্ধু বান্ধবদের ইনভাইটও করেছিল, তারা সবাই এসেছিল। এবার খাওয়া দাওয়ার পর যখন সবাই চলে যাওয়ার পালা, সেই সময় হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি এসে যায়। তাই সবাই ডিসাইড করে ওখানেই থেকে যাবে। তো সবাই যাতে ওখানে ঠিকমতো করে শুতে পারে, ওদের যে খাটগুলো ছিল সেই খাটগুলোকে ওরা ওদের যে ডাইনিং স্পেস আছে সেখানে নিয়ে চলে আসে। সেখানেই সবাই শুয়ে পড়ে। সবাই ওরা ঘুম থেকে উঠেছে, তখন নোটিস করে ওই খাটগুলোতে অদ্ভুতভাবে ঘুণ লেগে গেছে। এবার ওরা তো ব্যাপারটায় অবাক হয়ে যায়, তার কারণ যে খাটগুলোয় গতকাল রাত্রিবেলায় কোনো রকম কোনো অসুবিধা ছিল না, হঠাৎ করে এক রাতের মধ্যে ঘুণ লেগে গেল, আর এতটাই ঘুণ লেগে গেছে যে খাটের পায়াগুলোকে উইক করে দিয়েছে। তো ওরা প্রথমে ভেবেছে যে দোকানদার ওদেরকে এই খাটগুলো দিয়েছে তারা হয়তো ভালো কাঠ দিয়ে খাটগুলো বানায়নি। এর পরের ঘটনা ঘটে ঠিক 4 দিন পরে। তখন রোজা অনেকটা শেষ হয়ে এসেছে, আর ওই দিনই ওদের পরীক্ষা শেষ। পরের দিন ওরা বাড়ি চলে যাবে নিজেদের মতো। তো ওরা কি করেছে, নিজেদের মতো করে একটা পিকনিক করে। সেখানে পায়েস রান্না করেছিল, আরও বেশ কিছু ডিশ রান্না করেছিল। এইবারে ওরা যখন আড্ডা মারছে নিজেদের ঘরে, হঠাৎ করে রান্নাঘর থেকে বাসন পড়ার একটা ভীষণ আওয়াজ পায়। ওরা সবাই ছুটে যায়, গিয়ে দেখে যে বাসনগুলো দিয়ে ওরা ওই খাবার চাপা দিয়ে রেখেছিল সেগুলো মাটিতে পড়ে গেছে। তো ওরা আবার সেগুলোকে আগের মতো চাপা দিয়ে রেখে নিজেদের ঘরে চলে আসে। খানিকক্ষণ পরে আবার আওয়াজ পায়। এবার আওয়াজটা সাংঘাতিক জোরে হচ্ছে, আর এত জোরে রান্নাঘর থেকে আওয়াজ আসছে মনে হচ্ছে কেউ যেন পুরো গোটা রান্নাঘর লণ্ডভণ্ড করে দিচ্ছে। তো ওরা যেতে ভয় পাচ্ছে, কারণ ওরা সবাই মেয়ে ছিল, কি করবে কি না করবে কিচ্ছু বুঝতে পারছে না। এই সময় ওদের মধ্যে একটা ফ্রেন্ড ছিল যার নাম হলো মুন। সে বলে যে হয়তো বিড়ালও তো হতে পারে, ওখানে পায়েস রান্না হয়েছে, হয়তো ঘরের মধ্যে কোনো বিড়াল ঢুকে পড়েছে, সবাই মিলে দেখতে যাই চল। তো ওরা ওর কথা একটু সাহস পায়, সবাই মিলে ওরা ওই রান্নাঘরে যায়। গিয়ে দেখছে রান্নাঘর পুরো লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে, সমস্ত বাসনপত্র সমস্ত মেঝেতে পড়ে আছে, চারিদিক এলোমেলো, যেন কেউ রান্নাঘরে ঢুকেছিল, এসে একদম পুরো জিনিসটা ঘেঁটে দিয়ে চলে গেছে। কিন্তু এই যে খাবারগুলো সেগুলো কিন্তু একদম ইনট্যাক্ট আছে, তাতে কিন্তু কেউ টাচ করেনি। এইবারে ওদের নজর পড়ে ওই যে ওদের ডাউন ছাদটা ছিল সেই দিকে, দেখছে কেউ যেন ওই দরজাটা খুলে দিয়েছে। ওরা নিজেদেরকে জিজ্ঞাসা করে কেউ ওটা খুলেছে কিনা, ওরা সবাই ডিনাই করে যায় যে কেউ ওখানে হাত পর্যন্ত দেয়নি। আর এই সময় আজান দিয়ে দেয়। তো ওরা ওদের যে রিচুয়ালস থাকে সেই সমস্ত কিছু করার পরেই অদ্ভুতভাবে ডাইনিং থেকে প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে। এতক্ষণে ওরা বুঝে গেছে যে যা কিছু ঘটছে সেটা কিন্তু স্বাভাবিক জিনিস ঘটছে না। মানে এর আগে রান্নাঘর থেকে যে আওয়াজ হচ্ছিল, মানে ওরা ভাবছিল যে কোনো বিড়াল ঢুকেছে বা কিছু, তখন কিন্তু কোনো বিড়াল বা কোনো কিছু দেখতে পায়নি। দরজাও আটকানো ছিল, ফলে কোনো মানুষ যে ঢুকে আসবে সেটাও পসিবল নয়। ওরা বুঝে গেছে এই জিনিসগুলো স্বাভাবিক নয়, কোনো রকম একটা প্যারানর্মাল অ্যাক্টিভিটি এখানে ঘটছে।
ওরা ওইখানে জড়সড় হয়ে বসে আছে, কারণ মনে হচ্ছে ডাইনিংয়ের মধ্যে ঝড় হচ্ছে। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, থালা বাসনের আওয়াজ, বাসনপত্র পড়ে যাওয়ার আওয়াজ, এবং এই আওয়াজটা একটানা হয়েই যাচ্ছে। এবার কতক্ষণই বা ওরা ওই ঘরের মধ্যে একা একা বসে থাকবে, কারণ ওদের তো ওয়াশরুম ইউজ করতেই হবে, আর ওদের ওয়াশরুমে যেতে গেলে ওই ডাইনিংয়ের ওপর দিয়েই যেতে হবে। যখন ওরা সবাই মিলে ওই জায়গায় পৌঁছেছে, দেখছে পুরো গোটা ডাইনিং বালিতে ভরে গেছে। আর একটা জিনিস, বাইরে কিন্তু কোনো রকম ঝড় বা এরকম টাইপের কিছু হয়নি। ওরা নিজেদের ঘরে বসেই তো বুঝতে পারছে যে বাইরে ঝড় বৃষ্টি এরকম কিছু হচ্ছেই না, আওয়াজটা শুধুমাত্র ওদের ডাইনিং থেকেই আসছে। এরপরে ওদের চোখ পড়ে ওরা যে খাবারগুলো রেখেছিল তার উপরে, বিশেষ করে যে পায়েসের হাঁড়িটা ছিল তার উপরে। পায়েসটা এমনভাবে কেউ খেয়ে গেছে যেন ওই হাঁড়িতে কোনোদিন পায়েস রান্নাই হয়নি। পায়েসের হাঁড়ি টোটালি ফাঁকা। আর এরপরেই ওদের চোখ পড়ে ওই ডাউন ছাদটা বা ওই বাঙ্কটার দিকে। ওই দিকে যখন ওরা তাকায়, দেখে দরজাটা বন্ধ হয়ে আছে। এইবারে ও কিন্তু নোটিস করেছিল যে কেউ ওদের মধ্যে কিন্তু ওই দরজাটা বন্ধ করেনি। তাহলে ওই দরজাটা খুললো কেমন করে, কেই বা খুললো, আর এই দরজাটা এখন বন্ধই বা হলো কেমন করে? যদি কেউ বন্ধ করে দিয়ে থাকে তাহলে সেটা কে? কারণ ওর সাথে ওই সময়ে সবাই তো ঘরের মধ্যেই ছিল, কারোর পক্ষে ওই দরজাটা বন্ধ করা পসিবলই নয়। সেই রাতে ওরা আর ওখানে থাকার কোনো রকম সাহস দেখায়নি। ওদের একটা বন্ধুর বাড়ি ছিল, সেখানে ওরা চলে যায়, সেই রাতটা কাটায়। এবার ডিসাইড করে পরের দিন ওরা নিজেদের বাড়ি চলে যাবে, এবং তেমন তারা গেছিল। কিন্তু ওরা জানিয়েছিল ওই বাড়ির যে কেয়ারটেকার ছিল তাকে। সে এই সমস্ত কথা শুনে বিশ্বাসই করেনি, পুরো ব্যাপারটাই উড়িয়ে দেয়। ওরা বুঝেছিল যে ওই লোকটা কোনোভাবে কোনো কথা বিশ্বাস করবেও না, আর কোনো কিছু করবেও না। এরপরে ওরা ভাড়া নেয় পাশের বিল্ডিং, মানে যে বিল্ডিংয়ে ওরা ভাড়া থাকতো এর আগে, তার পাশের বিল্ডিংয়ে ভাড়া নেয়। এই যে নতুন বিল্ডিংয়ে ওরা উঠলো, সেই বিল্ডিংয়ের যে বাড়িওয়ালা, সে ওদের পুরো ঘটনাটা জানিয়েছিল। ওরা ওইখানে ভাড়া নেওয়ার 2 বছর আগে একটা ফ্যামিলি ওখানে থাকতো। এই বিড়ালটাকে বাড়ির কেউ অতটা পছন্দ করতো না, শুধুমাত্র বাড়িতে যে বাচ্চা মেয়েটা ছিল সে শুধুমাত্র কান্নাকাটি করতো বলে ওই বিড়ালটাকে রাখতে বাধ্য হয়েছিল ওরা। বিড়ালটাকে ওরা পছন্দও করতো না, আর ফেলেও দিতে পারতো না। হঠাৎ করে মেয়েটার একটা শরীর খারাপ হয়, যে কারণে ওকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। হসপিটালে অ্যাডমিট করার পর ওই বিড়ালটা প্রচণ্ড কান্নাকাটি করতো, ডাকতো, সমস্ত কিছু করতো। বাড়ির লোক কেউ পছন্দ করতো না, সারাক্ষণ ঝামেলা হতো। মেয়েটার মা এই সমস্ত কিছু সহ্য করতে না পেরে ওই বিড়ালটাকে ওই বাঙ্কের ওপর তুলে দিয়ে দরজা বন্ধ করে দেয়। 2 দিন বিড়ালটা ওইভাবেই ছিল। যখন 2 দিন পরে দরজা খোলা হয়, তখন দেখা যায় বিড়ালটা মারা গেছে। 2 দিন ধরে কিচ্ছু না খেতে পেয়ে ভয়ের চোটে বিড়ালটা ওভাবেই মারা গেছে। আর তারপর থেকে ওই বিল্ডিংয়ে ওই ঘরে যারা থাকতে আসে তারা প্রত্যেকে এই ধরনের জিনিস নোটিস করে। কারোর কোনো বিরাট কোনো ক্ষতি হয়ে যায় না, কিন্তু এই যে খাবার ভ্যানিশ হয়ে যাওয়া বা কোনো এই দুধের জিনিস বা পায়েস এই ধরনের কিছু বানালে সেটা যে কেউ খেয়ে গেছে, এই জিনিসটা যারা যারা থেকেছে তারা প্রত্যেকে ফিল করেছে, প্রত্যেকে এই জিনিসটা সাক্ষী দিয়েছে। আর তাই জন্য কেউ বেশি দিন ওখানে থাকতেও পারে না। এই ঘটনাটা শুনে সাদিয়ার কিন্তু বেশ মন খারাপই হয়েছিল। যতই মন খারাপ হোক, ও কিন্তু ওইখানে আর ফিরে যেতে পারেনি। যেখানে ওরা নতুন উঠেছিল সেখানেই ও থেকে গেছে। তো ভাই বলো, কেমন লাগলো এই ঘটনাটা? প্লিজ কমেন্ট করে জানাও। এরপরে আমরা যাব নেক্সট ঘটনায়। আমাকে 3 নম্বর ঘটনাটা যে পাঠিয়েছে তার নাম মেঘা। মেঘা বর্ধমানে থাকে, আর এই ঘটনাটা মেঘার ছর্দির কাছ থেকে শোনা। কারণ এই ঘটনাটা ওর ছর্দির কলিগের সাথে ঘটেছে। ব্যক্তিগত কারণে মেঘা এই যাদের সাথে ঘটনাটা ঘটেছে তাদের নাম গোপন রেখেছে। তো দুটো মেড আপ নেম ও আমাকে দিয়ে দিয়েছে, ইউসুফ আর ওমর। ইউসুফ হলো ওর ছর্দির কলিগ। এই ইউসুফদের বাড়িতেই ওমরের বাবার দোকান। তো সেই কারণে ইউসুফের সাথে ওমরদের খুব ভালো সম্পর্ক, আর ইউসুফ ওমরকে নিজের ভাই বলেই মনে করতো, আর ওমর ইউসুফকে নিজের দাদা বলেই ভাবতো। ওদের যেহেতু এক পাড়াতেই বাড়ি, তাই ওদের মধ্যে সম্পর্ক খুব ভালো, একসাথে খাওয়া দাওয়া থাকা সমস্ত কিছু। যখন ইউসুফদের বাড়িতে কেউ থাকতো না, তখন ইউসুফ যেত ওমরদের বাড়িতে থাকতে, সমস্ত কিছু করতে। আর ওমরদের বাড়িতে যখন কেউ থাকতো না, তখন ওমর আসতো ইউসুফদের বাড়িতে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো সময়টা গরমকাল।
একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে ইউসুফ আর ওমর দুজনে মিলে গেছে। সেখানে যাওয়ার পথে ওরা একটা জায়গা নোটিস করে। এবার এই জায়গাটা ওদের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বলে ওরা দুজন কিন্তু বাইক নিয়ে গেছিল। তো সেখানে যাওয়ার পথে এই যে জায়গাটা ওরা নোটিস করে, যেটা ওদের খুব ভালো লাগে, সেই জায়গাটা বেশ সুন্দর, গাছপালা দিয়ে ঘেরা, তার মধ্যেখান থেকে একটা নদী গেছে, সেটা অনেক দূর চলে গেছে। তো ওমর বলে সেখানে কিছু ছবি তুলবো। ইউসুফ তখন বলে যে ওই জায়গাটা দেখে রাখলো, যখন ওরা ওই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে ফিরে আসবে তখন ওই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু ছবি টবি তুলবে। তো যেমন কথা তেমন কাজ, ওরা দুজন বিয়ে বাড়ি যায়, সমস্ত কিছু করে, তারপরে ফেরার সময় ওই জায়গায় দাঁড়ায়। ওমর ওখানে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তোলা শুরু করে। তো ওখানে ছবি তোলা শেষ হয়ে যাওয়ার পর ওরা যখন বাড়ি ফিরে আসার জন্য আবার বাইকে উঠছে, তখন ওমর ইউসুফকে বলে, দাদা আমার না খুব কাঁধে ব্যথা করছে। তো ইউসুফ ভাবে অনেকক্ষণ যেহেতু গাড়ি চালিয়েছে তাই হয়তো এরকম কিছু একটা ফিল হতে পারে। তাই খানিকক্ষণ গাড়ি চালানোর পর ওমর বলে যে তুমি এবার গাড়ি চালাও, আমার আর ভালো লাগছে না গাড়ি চালাতে। তো ওর কথা মতো ইউসুফ এবারে নিজে বাইক চালানো শুরু করে বাড়ি চলে আসে। আর এরপর যখন সন্ধে হয়েছে তখন ওমর আবার আসে ইউসুফদের বাড়িতে, কারণ ইউসুফের বাবা মা সেদিনকে বাড়ি ছিল না, তাই ওমর আসে ওদের বাড়িতে থাকতে। এবার ইউসুফ একটা জিনিস নোটিস করে, কোনো কিছুতেই ওমরের যেন শান্তি হচ্ছে না, স্বস্তি ফিল করছে না, মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। ও জিজ্ঞেস করে, তোর কি হয়েছে, কোনো অসুবিধা হচ্ছে? তখন ওমর উত্তর দেয়, খুব ক্লান্ত লাগছে দাদা। তখন ইউসুফ বলে, এর আগেও তো কত দূরে দূরে বাইক জার্নি করে গেছি, তখন তো এরকম তোর কিছু হয়নি, আজকে এরকম করছিস কেন? তখন ওমর বলে ও জানে না। তার সাথে এটাও বলে যে একটু কেমন শরীরটা খারাপ লাগছে, আমি বাড়িতে যাই, একটু রেস্ট নিয়ে তারপরে এই বাড়ি আসছি। তো এই সমস্ত কিছু বলে ওমর নিজের বাড়ি চলে যায়। আবার আসে তখন রাত্রি 9টা 9:30 বাজে। এর মধ্যে ইউসুফ রান্নাবান্না সমস্ত কিছু করেছে, ওরা দুজনে খাওয়া দাওয়া করেছে, করে শুয়েও পড়েছে। রাত্রি তখন 1:30 কি 2টো বাজে। যেহেতু ঘরে এসি চলছিল তাই ঘরের দরজা বন্ধ করা। ইউসুফের চোখে হালকা হালকা ঘুম চলে এসেছে। ওমর ওর বাঁদিকে শুয়ে আছে, মানে ওরা দুজন একই খাটে, তার সাথে ছোট একটা নাইট বাল্ব জ্বলছে। হঠাৎ করে ইউসুফ নোটিস করে ওমর যেন কেমন একটা ছটফট করছে, তার সাথে মুখ দিয়ে কেমন একটা গোঙানির মতো আওয়াজ করছে। হঠাৎ করে ইউসুফ নোটিস করে যে ওমর কেমন যেন ঘুমের মধ্যেই ছটফট করছে, তার সাথে মুখ দিয়ে কেমন একটা গোঙানির মতো আওয়াজ বের করছে। তো ইউসুফ ভেবেছে ও হয়তো স্বপ্ন দেখছে বা এরকম কিছু একটা। তো ও ওমরের বুকের ওপর হাত রেখেছে। যে মুহূর্তে হাত রেখেছে সাথে সাথেই ও একদম শান্ত হয়ে গেছে। তো ও ভাবে সমস্ত কিছু হয়তো একদম নর্মাল হয়ে গেছে, ও আবার ঘুমিয়ে পড়বে ভাবে। ঠিক এই সময় ওমর উঠে বসে, উঠে ঘর থেকে সোজা বেরিয়ে যায়। ইউসুফ ভাবে হয়তো ওমর ওয়াশরুমে যাবে, এই জন্য হয়তো ঘর থেকে বেরিয়েছে। বেশ খানিকক্ষণ হয়ে যায় ওমর ঘরে আসে না। তখন ও ভাবে এবার গিয়ে দেখবে কি হচ্ছে না হচ্ছে। যখন এই চিন্তাটা করেছে ওমর সোজা ঘরে ঢুকে আসে, ওকে ডেকে বলে যে ওর মায়ের খুব শরীর খারাপ হয়ে গেছে, ইমিডিয়েটলি হাসপাতালে অ্যাডমিট করতে হবে। ওমর এটাও জানায় যে ওর বাবা নাকি ওকে নিতে এসছে। তখন ইউসুফ ভয় পেয়ে যায়, ও বলে যে আমি ওকে তাহলে যাব। তখন ওমর ওকে বলে না, ওর যাওয়ার দরকার নেই, যদি কোনো রকম অসুবিধা হয় বা যদি প্রয়োজন হয় তাহলে ও কিন্তু ফোন করে ডেকে নেবে। এই কথা শুনে ইউসুফ বলে ঠিক আছে বলে দরজা বন্ধ করে নিজের মতো কোনো কিছু না চিন্তা করে না ভেবে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলায় যখন ঘুম ভেঙেছে ও ভাবে এবার খোঁজ নেওয়া উচিত যে ওমরের মায়ের কি হলো। সেই সময় যখন ইউসুফ ওমরের বাড়িতে ফোন করে, যেটা শুনলো সেটার জন্য কিন্তু একদম প্রস্তুত ছিল না। ফোন ধরে ওর বাবা, ফোন করে সবার আগে প্রশ্ন করে কাল রাতে তোমার কি হয়েছিল ইউসুফ? তো ও তো অবাক হয়ে গেছে, ও জিজ্ঞেস করছে কেন, কি হয়েছে? তখন ওমরের বাবা বলে মাঝরাতে নাকি ওমর ওর বাবাকে ফোন করেছে, ফোন করে বলছে তুমি এক্ষুনি আমাকে নিতে এসো, ইউসুফ দা রাত্রিবেলায় আমাকে গলা টিপে মারার চেষ্টা করছে। এই কথাটার জন্য রেডি ছিল না ও, যাকে এতদিন ধরে নিজের ভাইয়ের মতো করে দেখে এসেছে, আজকে হঠাৎ তাকে গলা টিপে মারতে চাইবে ও? কোনোভাবেই তো এটা পসিবল নয়। তার সাথে আরও একটা চিন্তা ওর মাথায় আসে যে ওমরের বাবা যাই হয়ে যাক নিজের ছেলের কথাই তো সবার আগে বিশ্বাস করবে, অন্যের ছেলের কথা তো এভাবে বিশ্বাস করা পসিবল নয়। তখন উল্টে ওমরের বাবা ইউসুফকে শান্ত করায়, বলে তুমি তোমার বাবা মাকে ফোন করো, আমরা কথা বলতে চাই। ইউসুফ ওর বাবাকে ফোন করে বলে এক্ষুনি চলে আসতে। তারপরে দুই পরিবার আলোচনায় বসে। এই আলোচনার সময় ওদের মধ্যে ওদের শুভাকাঙ্ক্ষী একজন দাদাও ছিল।
এই আলোচনার মধ্যে ওমরকে জিজ্ঞাসা করা হয় সেই দিন রাত্রিবেলায় কি হয়েছিল। ওমর বলে, খাওয়া দাওয়ার পর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর যখন ওরা দুজনে মিলে শুয়ে পড়ে, হঠাৎ করে রাত্রিবেলায় ওর মনে হয় কেউ যেন ওর বুকের ওপর উঠে এসে ওর গলা চেপে ধরেছে। এইবারে ও তো কোনোভাবেই ঠিক হতে পারছে না। সেই সময় ওর মনে হয় যে ওর পাশে এতক্ষণ শুয়ে ছিল সে যেন উঠে এসে ওর গলা টিপে ধরেছে। তার সাথে এটাও বুঝতে পারে যে ওর পাশে তো এতক্ষণ ইউসুফ শুয়েছিল, তাহলে ইউসুফ ওর গলা টিপে ধরেছে। এই কথাটা যে মুহূর্তে ও চিন্তা করেছে, সেই মুহূর্তে হঠাৎ করে ওর বুকের ওপর যে চেপে বসেছিল সে নেমে যায়। নেমে যাওয়ার পরে যখন ওমর সেই দিকে তাকিয়েছে, ও কিন্তু সরাসরি ইউসুফকে দেখেনি। ও দেখেছে একটা মহিলা ওর পাশে বসে আছে। ও কি দেখছে কি বুঝছে এত কিছু ও ঠিকমতো করে বোঝার বা ভাবার সময় পায়নি। ওর মনে হয়েছে ওর পাশে তো এতক্ষণ ইউসুফ দাই শুয়েছিল, তাহলে ইউসুফই কি এই সমস্ত কিছু করছিল। এদিকে ইউসুফ বুঝতে পারে ওই সময় যে গোঙানির মতো আওয়াজ করছিল, ওর বুকে হাত রাখার সাথে সাথেই যে ব্যাপারটা থেমে গেল, এটাও এমনি এমনি হয়নি। এদিকে ওমর যখন বুঝতে পেরেছে যে কেউ একজনের গলা টিপে ধরেছিল, কেউ ওর বুকের ওপর বসেছিল, সে নেমে গেছে। ও পাশ ফিরে দেখেছে ওই মহিলা যাকে ও ইউসুফ বলে ভুল করেছে। এই সমস্ত কিছু ভাবার পরে ও সোজা ঘর থেকে বেরিয়ে গিয়ে ওর বাবাকে ফোন করে বলেছে ওর বাবা যেন ওকে এসে নিয়ে যায়। এই সময় আরও একটা জিনিস ইউসুফের মনে পড়ে যায়। ওই সময় ও যে ওমরের বুকের ওপর হাত রেখেছিল, ওই সময় কিন্তু ওর যে রিলিজিয়ান, তার যে প্রেয়ার হয়, সেই প্রেয়ার করতে করতে ওর বুকের ওপর হাত রেখেছিল। যার ফলে যে মুহূর্তে ও ওমরকে টাচ করেছে, সেই মুহূর্তে ওই যে এন্টিটি বা যা কিছু ও ফিল করছিল সেটা সাথে সাথে ওর বুকের ওপর থেকে নেমে গেছে। দুই পক্ষের কথা যখন পুরোপুরি শোনা হয়ে গেছে, তখন ওরা বুঝতে পারে যে এটা বিশাল কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর তার সাথে ওরা এটাও বুঝতে পারে যা কিছু ঘটেছে সেটা কিন্তু একটা অ্যাবনর্মাল কিছুর দিকেই যাচ্ছে। তার কারণ এর কোনো স্বাভাবিক ব্যাখ্যা কিন্তু ওদের দুজনের মধ্যে কেউই দিতে পারছে না। না ইউসুফ দিতে পারছে, না ওমর দিতে পারছে। তার সাথে ওমর যে আদতে কি দেখেছিল সেই জিনিসটাই ও কমপ্লিটলি ক্লিয়ার করে বলতে পারছে না। এই সময় ওদের মধ্যে যে দাদাটা বসেছিল সে জানায় একজনের কথা যে এই ধরনের কাজকর্ম করে, অর্থাৎ ঝাড়ফুঁক থেকে শুরু করে এই ধরনের কোনো রকম ভর বা কিছু হলে বা কেউ কোনো রকম প্যারানর্মাল জিনিসপত্র এক্সপিরিয়েন্স করলে তাকে হেল্প করে, এমন একজনের কথা জানায়। তার কাছে যাওয়া হয়। ওরা দুজনে যা কিছু হয়েছিল সেদিন সমস্ত কিছু খুলে বলে। সমস্ত কিছু শোনার পরে ওই হুজুর বেশ খানিকক্ষণ চুপ করে থাকেন। তারপরে উনি একটা প্রশ্ন করেন, তোমরা কি এমন জায়গায় গেছিলে যে জায়গাটা জনবসতিহীন বা সেরকম মানুষ থাকে না বা এরকম কিছু? ওরা দুজনে মুখ চাওয়াচুই করে। তারপরে ওরা জানায় ওরা কোথায় গেছিল। তারপরে ওই হুজুর আরও একটা প্রশ্ন করেন, তোমরা কি ওখানে এমন কোনো কাজ করেছিলে যেটা তোমাদের করা উচিত হয়নি? সেই সময় উত্তর দেয় ওমর। সে বলে ওইখানেও থুতু ফেলেছিল। সেই হুজুর বলেন ওই যে থুতুটা ফেলেছিল ওইটা একজন মহিলা জিনের গায়ে গিয়ে পড়েছিল। তারপরে সে রেগে যায় আর ওমরের সাথে সাথে ওদের বাড়ি অবধি চলে আসে। এরপর ওমর বুঝতে পারে যে সেই মুহূর্ত থেকে ওর কেন কাজটা এত ভারী ভারী লাগছিল। এরপরে ওই হুজুর যা কিছু বলেন তাতে ওমর আরও ভয় পেয়ে যায়। হুজুর জানান যে ওই মহিলা জিনের নাকি ওমরকে পছন্দ হয়েছে। সে সহজে ওমরকে ছেড়ে যেতে চাইছে না বা চাইবে না, তাকে সাথে করে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এই কথা শুনে ওরা সবাই প্রচণ্ড ভয় পেয়ে যায়। ওমরের বাবা মা ওই হুজুরের হাতে পায়ে ধরা শুরু করে, যে করে ব্যাপারটাকে ঠিক করে দিতে হবে। ওমরের বাড়ির লোকজন ওই হুজুরের কাছে কাকুতি মিনতি করা শুরু করেন, যে করে হোক ওমরকে একদম সুস্থ করে দিতে হবে। উনি ওমরকে একটা তাবিজ দেন আর তার সাথে জল পোড়া দেন এবং স্ট্রিক্টলি বলে দেন কোনো কারণ ছাড়া ওমর যেন আগামী 10 দিন বাড়ির বাইরে না বেরোয়। কোনো বিশেষ কারণ যদি না থাকে তাহলে ওকে কিন্তু ঘরেই থাকতে হবে। এদিকে ইউসুফকেও জল পোড়া দেন এবং বলেন 3 দিন ওকে যেন বাড়ি থেকে না বেরোতে দেখা যায়। দুই পরিবারের সবাই এই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে চলছিল।
এইভাবে আস্তে আস্তে পরিস্থিতি বেশ খানিকটা স্বাভাবিক হওয়া শুরু হয়। কিন্তু প্রথম কয়েকটা দিন ওমারের বাড়ির লোকজন কিন্তু বেশ ভয়ের মধ্যেই কাটাচ্ছিল। যে কোনো শব্দ হলেই ওরা চমকে উঠছিল কিছু একটা যদি হয়ে যায়, কারণ ওরা জানেই না যা কিছু ঘটছে বা যে প্রোটেকশনটা দেওয়া হয়েছে সেটা কতটা স্ট্রং আর এই জিনিসটার আউটকাম কি হতে পারে। এরপর বেশ কিছু দিন কেটে গেছে, ওরা সুস্থ আছে দুজনেই, ওদের মধ্যে সম্পর্কও হয়তো ভালো আছে খুব, কিন্তু ওই রকম আর ফাঁকা নির্জন জায়গায় ওরা যেতে চায় না। ওরা ওই জায়গাটায় আর কোনোদিন ফেরত যায়নি। আর যদিও বা এরকম কোনো জায়গায় যায়, তাহলেও এমন কোনো কাজ করে না যেটা ওদের করা উচিত নয়। ওরা দুজন ধীরে ধীরে একদম সুস্থ হয়ে গেছে। না এরকম কেউ ওমরের গলা চেপে ধরেছে, না ইউসুফ আর এরকম ধরনের কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছে। তো ভাই বলো, তোমাদের কেমন লাগলো এই ৩টে ঘটনা? প্লিজ কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিও খুব শিগগিরই আসছে।